সমুদ্রের এমন একটা বিশাল প্রাণী যার সামনে 3টে ডাইনোসরকে একসাথে রাখলে ছোট মনে হয়। একবার চিন্তা করে দেখুন, এর জিহ্বায় এতটাই বড় যে ওপরে সহজে একটা হাতি দাঁড়াতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর আর্জেন্টিনোসরাসের ওজন ছিল প্রায় 70 টন। আর এইরকম 3টি আর্জেন্টিনোসরাসকে একসাথে রাখলেও তার ওজন একটা নীলতিমির সমান হবে না। নীলতিমি একসঙ্গে শত শত টন জল গিলে ফেলতে পারে। শুধু তাই নয়, তার হৃৎপিণ্ডের ওজন একটা আস্ত ঘোড়ার সমান। আর প্রতিবার হৃৎপিণ্ডের চাপে প্রায় 500 লিটার রক্ত একেবারে শরীরে প্রবাহিত হয়। আর তার গর্জন এতটাই বিশাল যে সমুদ্র পেরিয়ে প্রায় 800 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে একবার কল্পনা করুন এই প্রাণীটির বিশালতা এবং তার ক্ষমতা সম্পর্কে। কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র এর বিশালতা নিয়ে কথা বলবো না। একসময় যে প্রাণীটি ছিল ছোট্ট স্থলচর প্রাণী, সে কিভাবে সমুদ্রে নেমে এসে পৃথিবীর সবচেয়ে বড় জলজ জীবে পরিণত হলো, আজকে সে সমস্ত রহস্য আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে যখন বিশাল বিশাল প্রাণীদের রাজত্ব ছিল, তখন ডাইনোসর ছিল একমাত্র রাজা। স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী আর্জেন্টিনোসরাসের দৈর্ঘ্য ছিল প্রায় 30 থেকে 35 মিটার আর ওজন ছিল 70 টন, মানে একটা মালবাহী ট্রাকের সমান। এখন ভাবুন, 3টে আর্জেন্টিনোসরাসকে একসঙ্গে দাঁড় করালে তাদের মোট ওজন হবে প্রায় 210 টন। আশ্চর্যের বিষয় হলো, সমুদ্রে ঘুরে বেড়ানো একটি মাত্র নীলতিমির ওজন ঠিক ততটাই হয়ে থাকে, অর্থাৎ একটা নীলতিমির সমান 3টে ডাইনোসর। এর বিশালতা এখানেই শেষ নয়। নীলতিমি এতটাই বড় যে আকাশে ওড়া একটা বিমান এয়ারবাস A320 এর সামনে ছোট দেখাবে। এর জীবের ওজন প্রায় 3 টন আর এর হৃৎপিণ্ড এতটাই বড় যে আকারে একটা ছোটখাটো গাড়ির সাথে অনায়াসে তুলনা করা যায়। ভাবুন তো, এমন একটা প্রাণী যার ধমনী বা রক্তশিরাগুলো এতটাই চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে তার ভিতর দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি হলো নীলতিমি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা আসে, তারা এত বড় হলো কিভাবে? কেবল কি সমুদ্রের জলে ভেসে থাকার কারণে এদের শরীর এতটা বেড়ে গিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বৈজ্ঞানিক রহস্য? একসময় বৈজ্ঞানিকরা এটাই ভাবতেন। তাদের ধারণা ছিল জলের প্লাবতা বা ভেসে থাকার ক্ষমতার কারণে শরীরের ওজন হালকা লাগে, তাই গ্র্যাভিটির বাধা না থাকায় নীলতিমি এতটা বিশাল আকার ধারণ করেছে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এটাই পুরোপুরি সত্য নয়। আসল রহস্য লুকিয়ে আছে তাদের এই অদ্ভুত খাদ্যাভ্যাসে, যা তাকে সমুদ্রের আসল রাজা বানিয়েছে। তবে সেই রহস্য উন্মোচন করার আগে আপনাদের মনের একটা সাধারণ কৌতূহল মেটানো যাক। আপনারা হয়তো ভাবছেন, নীলতিমি যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, তাহলে নিশ্চয়ই সে পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হবে। কিন্তু আসলে তা নয়। সমুদ্রের অন্ধকারের গভীরে লুকিয়ে আছে বুলেট ওয়ার্মস নামের একটা অদ্ভুত ফিতাকৃমি। নামটা শুনে যতটা অদ্ভুত লাগছে, এর দৈর্ঘ্য ততটাই বিস্ময়কর। এই কৃমি প্রায় 55 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, অর্থাৎ একটা ফুটবল মাঠের অর্ধেকের বেশি। কিন্তু এর ওজন এতটাই সামান্য যে নীলতিমির তুলনায় তা একটা পিঁপড়ার সমান। তাই বৈজ্ঞানিকরা স্থির করেছেন সবচেয়ে বড় প্রাণীর খেতাব নির্ধারণ করা হবে শুধুমাত্র লম্বার উপর ভিত্তি করে নয়, বরং ওজনের উপর ভিত্তি করে। আর সে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে নীলতিমি। বন্ধুরা, নীলতিমির শরীর যেন একটা জীবন্ত সায়েন্স ফিকশন। একটা পূর্ণবয়স্ক নীলতিমির গড়ে ওজন হয় প্রায় 150 টন, আর বিশেষ কিছু ক্ষেত্রে তা 200 টন পর্যন্ত হতে পারে। এদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 থেকে 6 বার স্পন্দিত হয়,
কিন্তু প্রতিবার স্পন্দনে ওই বিশাল শরীরে 500 লিটার রক্ত ছড়িয়ে পড়ে। তবে নীলতিমির গল্প কেবলমাত্র তার শরীরের আকারে সীমাবদ্ধ নয়, তার তৈরি করা শব্দ আরও বেশি বিস্ময়কর। নীলতিমির ডাকের তীব্রতা 150 থেকে 180 ডেসিবেল পর্যন্ত হতে পারে। এই শব্দ এতটাই শক্তিশালী যে তা জলের নিচ দিয়ে প্রায় 800 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। অর্থাৎ 800 কিলোমিটার দূর থেকেও আর একটা নীলতিমি তার সঙ্গীর ডাক শুনতে পায়। বিষয়টা একটু সহজ করে বোঝাই। ভাবুন তো, আপনি দিল্লিতে বসে আছেন আর মুম্বাইয়ের কোনো এক জায়গায় হওয়া একটা শব্দ আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন, বা ধরুন কক্সবাজারে হওয়া কোনো শব্দ আপনি সিলেটে বসে শুনতে পাচ্ছেন। ঠিক এতটাই শক্তিশালী নীলতিমির ডাক। তারা এই শব্দ ব্যবহার করে অন্য তিমিদের সঙ্গে যোগাযোগ করে, সমুদ্রের বিশাল অন্ধকারে দিক খুঁজে নেয় আর মাইগ্রেশনের সময় নিজের অবস্থান ঠিক রাখে। আপনারা হয়তো অনেকেই জানেন, তিমি আসলে কোনো মাছ নয়, এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। অর্থাৎ এটি ডিম পাড়ে না, অর্থাৎ মানুষের মতন সরাসরি বাচ্চা জন্ম দেয়। জন্মের মুহূর্তে একটা নীলতিমির বাচ্চা এতটাই বড় হয় যে তার ডাঙার অনেক পূর্ণবয়স্ক প্রাণীর চাইতেও বিশাল। একটি সদ্যজাত বাচ্চার ওজন হয় 2.5 থেকে 3 টন আর লম্বায় হয় 7 থেকে 8 মিটার। সব থেকে অবাক করার বিষয় হলো, জন্মের পর এই বাচ্চা প্রতিদিন প্রায় 90 কেজি করে ওজন বাড়ায়। প্রতিদিন সে মায়ের কাছ থেকে প্রায় 400 লিটার দুধ পান করে। এই দুধ সাধারণ গরু দুধের মতো নয়, এর ঘনত্ব এতটাই বেশি যে দেখলে অনেকটা টুথপেস্টের মতন মনে হবে। আর এতে ফ্যাটের পরিমাণ গরু দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি। একবার কল্পনা করুন, জন্মের পরপরই যে এত ভারী আর প্রতিদিন 90 কেজি করে যার ওজন বাড়ছে, কয়েক মাস পর সে কতটা বিশাল দানবে পরিণত হবে। নীলতিমির কোনো স্থায়ী ঠিকানা নেই। এরা যাযাবরের মতন সারা পৃথিবীর সমুদ্র জুড়ে ঘুরে বেড়ায়। গ্রীষ্মকালে তারা চলে যায় আর্কটিক এবং আন্টার্কটিক মহাসাগরের বরফ শীতল জলে, আর শীতকালে এলেই তারা ফিরে আসে নিরক্ষীয় এবং উষ্ণীয় অঞ্চলে। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় তারা। কিন্তু এত দীর্ঘ যাত্রা টিকে থাকতে হলে প্রচুর পরিমাণ শক্তি দরকার, আর শক্তির জন্য দরকার প্রচুর খাবার। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাণীটি আসলে কি খায়? আস্ত হাঙর নাকি বড় বড় অক্টোপাস? আশ্চর্যকর হলো সত্যি, এত বিশাল শরীরে খাবার হলো ক্রিল নামে এক প্রকার ছোট ছোট প্রাণী, যা দেখতে অনেকটা চিংড়ির মতন। খাওয়ার সময় নীলতিমি তার বিশাল মুখ হা করে একসাথে প্রায় 200 টন জল এবং সে জলের সাথে থাকা হাজার হাজার ক্রিল গিলে খায়। এরপর তাদের মুখের ভেতরে থাকা চিরুনির মতন ব্যালিন প্লেট দিয়ে জলটাকে ছেঁকে বাইরে বের করে দেয়, আর মুখের ভেতর আটকে থাকে শুধু ওই ছোট ছোট ক্রিলগুলো। প্রতিদিন একটা নীলতিমি প্রায় 4 টন ক্রিল খায়। অবাক করার মতন বিষয় হলো, নীলতিমি কেবলমাত্র এমনই প্রাণী খেতে পারে যা তাদের প্রতিরোধ করতে পারে না। এবার আসি সে ঐতিহাসিক প্রশ্নে, এত ছোট্ট একটা প্রাণী খেয়ে সে কীভাবে এত বড় হলো? বন্ধুরা, সম্প্রতি গবেষণা বলছে আসল রহস্য হলো ফিল্টার ফিডিং পদ্ধতি। একসঙ্গে প্রচুর খাদ্য খাওয়া, কিন্তু সে খাবার জোগাড় করতে তুলনামূলকভাবে কম শক্তি ব্যয় করতে হয়। ঠিক যেমন একটা গরু সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খেয়ে শক্তি পায়, ঠিক তেমনি নীলতিমি হাজার হাজার ক্রিল একসঙ্গে খেয়ে প্রচুর শক্তি সঞ্চয় করে। খাবার খুঁজতে গিয়ে তারা বেশি শক্তি অপচয় করে না, আর এটাই তাদের বিশালত্বের প্রধান রহস্য। আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে ব্যালিন হোয়েলস এই তিমিদের বিবর্তন শুরু হয়েছিল। এরপর যখন বরফ যুগ শেষ হয়ে আসে, সমুদ্রের জল ঠান্ডা হতে শুরু করে। সেই সময় সামুদ্রিক প্রাণীর প্রজাতি বদলে যায়, খাদ্যের উৎসগুলো দূরে দূরে ছড়িয়ে পড়ে। সেই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য নীলতিমির প্রয়োজন হয় বড় শরীর, প্রচুর শক্তি আর দীর্ঘযাত্রা করার ক্ষমতা। বড় শরীরে কিছু বাড়তি সুবিধাও ছিল। বড় শরীরে বেশি চর্বি সঞ্চয় করা যেত, শিকারীর ভয় কম থাকতো, আর দূর দূরান্ত ভ্রমণ করা সহজ হতো। এইভাবে লক্ষ লক্ষ বছরের বিবর্তনে নীলতিমি আজকের এই দানবীয় আকারে পৌঁছে গেছে। কিন্তু আপনারা কি জানেন,
আজকের চেয়ে একসময় নীলতিমি আরও বড় ছিল। প্রায় 100 বছর আগেও নীলতিমির দৈর্ঘ্য ছিল প্রায় 33 মিটার আর ওজন ছিল 210 টন পর্যন্ত। কিন্তু সব কিছু বদলে দিল মানুষের লোভ। 8ম শতক থেকে মানুষ নীলতিমি শিকার শুরু করে। 16 শতকে এটি রীতিমতো একটা বিশাল ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। আর বিংশ শতাব্দীতে এসে অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মানুষ নীলতিমিকে প্রায় পৃথিবী থেকে মুছে ফেলার উপক্রম করে। মানুষে তিমির শিকার করত মাংসের জন্য, চর্বি গলিয়ে তেল তৈরি করত, যা দিয়ে বাতি চালানো হতো। আর তাদের মুখের ব্যালিন প্লেট ব্যবহার করে জামা কাপড়ের করসেট বা ছাতা বানানো হতো। 1930 সালের দিকে শুধুমাত্র 1 বছরেই 50,000-এর বেশি নীলতিমিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নিষ্ঠুর শিকার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটিকে প্রায় বিলুপ্তের খাদে ঠেলে দেয়। অবশেষে 1982 সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন তিমি শিকারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তাব দেন, যা 1986 সালে সে বিশ্বব্যাপী কার্যকর হয়। এই একটি সিদ্ধান্তে নীলতিমি হয়তো সেবারের মতন বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু তাদের সংখ্যা আর কোনোদিন আগের জায়গায় ফিরে যায়নি। 1926 সালেও যেখানে পৃথিবীতে 1.5 লক্ষের বেশি নীলতিমি ছিল, আজ সেখানে মাত্র 10,000 থেকে 25,000 নীলতিমি বেঁচে আছে। আজ এদেরকে প্রধানত আন্টার্কটিকা আর উত্তর প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। কিন্তু আজ আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সত্যি তাদের রক্ষা করতে পারবো? নীলতিমি কেবলমাত্র একটা প্রাণী নয়, এটি আমাদের পৃথিবীর পরিবেশের ভারসাম্যের একটা জীবন্ত প্রতীক। এই বিশাল প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আজ শিকার বন্ধ হলেও তাদের জন্য তৈরি হয়েছে নতুন নতুন হুমকি। জলবায়ু পরিবর্তন, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণ আর বড় বড় বাণিজ্যিক জাহাজের শব্দ দূষণ, সব কিছুই আজ নীলতিমির অস্তিত্বকে সংকটে ফেলেছে। বৈজ্ঞানিকরা বলছেন, নীলতিমির সে 800 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছানো ডাক আজ জাহাজের ইঞ্জিনের বিকট শব্দের ঢাকা পড়ে যাচ্ছে। ফলে তারা নিজেদের সঙ্গীর সাথে যোগাযোগ করতে পারছে না, দিক হারিয়ে ফেলছে। খাদ্যের অভাবও এখন একটা বড় সমস্যা। তাই এই বিশাল প্রাণীকে বাঁচিয়ে রাখা মানে কেবল একটা প্রজাতিকে রক্ষা করা নয়, বরং পুরো সমুদ্রের প্রাণীকুলকে, পুরো ইকোসিস্টেমকে রক্ষা করা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মানুষ কি পারবে নীলতিমিকে এই আধুনিক পৃথিবীর বিপদ থেকে নিরাপদে রাখতে? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়া সত্ত্বেও কেন সে আজ মানুষের কাছে এত অসহায়? নীলতিমিকে রক্ষা করার দায়িত্ব কি শুধুমাত্র বৈজ্ঞানিক বা পরিবেশবিদদের, নাকি আমাদের প্রত্যেকের? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন।